শুরুতেই জানাবো এইমাত্র আমাদের হাতে আসা শীর্ষ সংবাদ শিরোনাম। শাহাবুদ্দিন চুপ্পু আউট, কে হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এছাড়াও জানতে পারবেন যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে মানুষ গণ অভ্যুত্থান করেছেন সেই স্বপ্ন পূরণ হয়নি, বললেন নুরুল হক নূর। নির্বাচনের আগে প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, বললেন জামায়াত সেক্রেটারি। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং সর্বশেষ জানতে পারবেন সমুদ্র বন্দরের ৩ নম্বর সতর্ক সঙ্গে ৪ বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাস। এতক্ষণ শুনছিলেন সকালের শীর্ষ সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। শাহাবুদ্দিন চুপ্পু আউট, কে হচ্ছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি। রবিবার ৩০ জুন বিশিষ্ট বিশ্লেষক ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলছেন রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে চুপচাপ সরিয়ে দেওয়া হচ্ছে। পিনাকি ভট্টাচার্য তার ওই ভিডিওতে দাবি করেন চুপ্পু মুজিব বাহিনীর লোক ছিল, হাসিনা মুজিব বাহিনীর বাহিরে কাউকে প্রেসিডেন্ট বানাইতো না। তিনি বলেন চুপ্পু ছিল এস আলমের কর্মচারী। শাহাবুদ্দিন চুপ্পু মালয়েশিয়া ও দুবাইয়ের রেসিডেন্ট। শাহাবুদ্দিন চুপ্পু হাসিনার পা ছুঁয়ে সালাম করত এবং পদধূলি নিত, এবং শাহাবুদ্দিন চুপ্পু ছিলেন একজন ছাত্রলীগ কর্মী। এছাড়াও শাহাবুদ্দিন চুপ্পু ছিল রয়ের ট্রেনিং প্রাপ্ত। তাই এই শাহাবুদ্দিন চুপ্পুকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। তিনি তার ওই ভিডিওতে দাবি করেন শাহাবুদ্দিন চুপ্পুর বিকল্প হিসেবে একজনকে নির্বাচন করা যেতে পারে, আর তিনি হলেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য বেগম খালেদা জিয়া। পিনাকি ভট্টাচার্যের সাথে আপনারা কি একমত? তাহলে আওয়াজ তুলুন। জোকার হামিদ মুজিব বাহিনীর লোক ছিল, চুপ্পু মুজিব বাহিনীর লোক ছিল, হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইতো না শেষ দিকে। এই চুপ্পু এখনো আছে, এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল। মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু চুপ্পু একটা 3rd ক্লাস বটতলার উকিল ছিল। ওই হাসিনার পা ছুঁয়ে সালাম করতো, পা ছুঁয়ে পদধূলি নিত রেগুলার দেখা করতে গেলে। এটাই হারামজাদার কাছে শোনেন, নিজের মুখে শুনেন। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক বলে। শুনিছেন কি মাল, এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে। এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে, কি তামাশা। আমাদের পরবর্তী সরকার শপথ নেবে, কি মহা তামাশা। আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে, আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব আইনা বক্তৃতা করবে। হায় হায়, এই ছিল আমাদের কপালে। সে ছাত্রলীগ করতো, সে গর্ব ভৈরা বলে, শুনেন। আপনি কি রাজনীতি করতেন? আমি জি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। যেই বর্বর দল, যেই মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ, ওরে 5ই আগস্টে পাছায় লাথি দিয়া ভাগায় দেওয়া উচিত ছিল। সেটা হয় নাই। সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছেন। কোনো কিছু করা যাচ্ছে না, না জুডিশিয়ারিতে, না আর্মিতে, না প্রশাসনে, না পুলিশে, কোথাও না। জুলাই সনদ করা যাইতেছে না, সংস্কার করা যাইতেছে না, সবকিছুর পিছনে এই চুপ্পু। এই অবস্থা আশু পরিবর্তন দরকার, যেন বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি। একটা কাজ করলেই সেটা সম্পন্ন হইতে পারে। কি সেটা? রয়ের ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল, হাসিনার পায়ের ধুলি নেওয়া 3rd ক্লাস বটতলার উকিল, দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এস আলমের সাবেক কর্মচারী চুপ্পুরে পাছায় লাথি দিয়া বঙ্গভবন থেকে বাইর করে দেওয়া। এখন প্রশ্ন আসবে, কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর আমাদের জানা আছে। কি সেই উত্তর? একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, তিনি বেগম খালেদা জিয়া। সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনূস। এই 2 মুরব্বী মিলে আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন। সচিবালয় সব দখল হয়ে গেছে, হাত বদল হয়েছে, আর কোনো পরিবর্তন হয় নাই। মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে সম্পৃক্ত হয়ে একটা গণ অভ্যুত্থানের রূপ দিয়েছে, দুঃখজনক হলেও সত্য, আজকে এই জুলাইয়ের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। মানুষ প্রচন্ড রকমের ক্ষুব্ধ এবং হতাশ হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। সোমবার 30 জুন বিকেল 4টার দিকে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এতে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের সঞ্চালনায় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন কর্মসূচির ঘোষণা করেন। ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি। ১ জুলাই কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার ২০১৮ থেকে ২০২৪ শীর্ষক আলোচনা সভা। ১৬ জুলাই শহীদ দিবসে জেলা পর্যায়ে গণহত্যার বিচারের দাবিতে পদযাত্রা। ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। ২০ জুলাই কারাবন্দী ও আহত যোদ্ধাদের স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভা। ২৫ জুলাই শহীদদের স্মরণে উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ২৬ জুলাই গণ অভ্যুত্থান প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। ৩১ জুলাই গণ অভ্যুত্থানে পেশাজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। ১ আগস্ট শহীদ মিনারে ঐক্য সংহতি সমাবেশ। ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস উদযাপন। ৮ আগস্ট জুলাইয়ের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহীদুল ইসলাম ফাহিম, আব্দুল জাহের, অ্যাডভোকেট সরকার, নূরে এরশাদ সিদ্দিকী, মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশে আর সাধারণ নির্বাচন মেনে নেবে না জনগণ, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ডুমুরিয়ায় এক মত বিনিময় সভায় তিনি বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চলবে না, প্রশাসন ঢেলে সাজাতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের বিচার করতে হবে। তিনি দাবি করেন, জুলাই সনদ এই মাসেই ঘোষণা করতে হবে, আর জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তার অভিযোগ, ২০২৪ সালের জুলাই আগস্টে ২,০০০ মানুষকে হত্যা করা হয়েছে, ২০,০০০ আহত হয়েছে। তাদের বিচার, পুনর্বাসন এবং ইনসাফ ভিত্তিক নির্বাচন ছাড়া কোনো সমাধান আসবে না। গোলাম পরোয়ার আরও বলেন, সরকার যেন তেনভাবে নির্বাচন করলে গণতন্ত্র আসবে না, বরং সংকট বাড়বে। তিনি আরও জানান, প্রয়োজনে জামায়াত সহযোগিতা করবে, তবে শর্ত হলো পিআর পদ্ধতিতে নির্বাচন, গুম খুনের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার। ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে সরকার কি এসব দাবি মেনে নেবে, নাকি আবারও একটি বিতর্কিত ভোটের দিকে এগুচ্ছে বাংলাদেশ? এদিকে নির্বাচনকে সামনে রেখে নতুন সিদ্ধান্তে আসলো অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটা ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনের আগে সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে অন্তত 2টি মহড়া দিতে বলা হয়েছে। একটি মহড়া হবে সেপ্টেম্বরে, অন্যটি নির্বাচনের ঠিক আগে। গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে। বৈঠকে উপস্থিত একজন উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে সহিংসতা হবে, এটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হবে। সরকারের যেসব সংস্থা নির্বাচনের সঙ্গে যুক্ত থাকে তাদের সবার সমন্বয়ে 2টি মহড়া দিতে হবে, যাতে সহিংসতা কমানো বা এড়ানো যায়। উদাহরণ দিয়ে বলা হয়, যদি কোনো একটি কেন্দ্রে সহিংসতা শুরু হয়, সেটি মোকাবেলায় যৌথভাবে কীভাবে কাজ করা যায় তা ঠিক করতে হবে। বৈঠকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে, তবে ডাকাতির সংখ্যা বেড়েছে, এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ সময় প্রধান উপদেষ্টা একজন বিশেষ সহকারী বলেন, ধর্ষণের ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্ব সহকারে নিচ্ছে না। ধর্ষণের ঘটনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অনেক ধর্ষণের ঘটনা গণমাধ্যমে আসে না, যেগুলো গণমাধ্যমে আসে আইন শৃঙ্খলা বাহিনী সেসব ঘটনা গুরুত্ব সহকারে নিয়ে থাকে। এর বাইরে অনেক ধর্ষণের ঘটনা ঘটে, সেসব ঘটনাও গুরুত্ব সহকারে নিতে হবে। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারে ধর্ষণ বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র বন্দরের সতর্ক সংকেতের কারণে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলেছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলীয় এলাকায় লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ধমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর প্রভাবে আজ 4 বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার 30 জুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডাক্তার মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায় আজ সকাল 9টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার 1 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।